হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যেভাবে লেখা আছে সেইভাবে আমি গল্পটা বলার চেষ্টা করতেছি। তো গল্পটা পাঠিয়েছে কুড়িগ্রাম থেকে জাহিদ ভাই। তো তার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা গল্পে চলে যাচ্ছি। তো জাহিদের বড় ভাইয়ের নাম ছিল অন্তর। তো তার বড় ভাই অন্তর ভাই 2018 সালে এসএসসি পরীক্ষা দেয়। তো জাহিদের ঘরে সংসারে অনেক অভাব অনটন ছিল। ওর বাপ ওদের দুই ভাইকে রেখে অনেক ছোটতেই মারা যায়। তো ওর বড় ভাইকে ওর মা কষ্ট করে এসএসসি পর্যন্ত পড়াশোনা করায়। তারপর তাকে ঢাকায় পাঠিয়ে দেয় গার্মেন্টসে চাকরি করার জন্য। তো তার বড় ভাই অন্তর, সে ঢাকায় গার্মেন্টসে চাকরির জন্য তার চাচাতো দুলা ভাই আছে, তার সেই বাসায় গিয়ে ওঠে ঢাকায়। তো সেখান থেকে চাকরির খোঁজ করে। তো চাকরির খোঁজ করতে করতে হুট করে চাকরি একটা হয়ে যায়। তো প্রথম 2-3 মাস সে ভালোই চাকরি করছিল। তারপর ওই দুলা ভাইয়ের বাসায় কিছুদিন ছিল, 2-3 মাস থাকার পর তো ঢাকা শহরে তো আর মানুষের বাসায় এত দিন থাকা যায় না। তো ওই জাহিদের বড় ভাই অন্তর ঠিক করলো যে না, এভাবে আর এখানে না, আমাকে একটা বাসা খুঁজতে হবে। তো সেই অন্তর ভাই একটা বাসা খোঁজার জন্য বেরিয়ে পড়লো। তো যেখানে ব্যাচেলার ছেলেপেলেরা থাকে সেইখানে গিয়ে কথা বলা শুরু করলো এবং এক বাড়িওয়ালার সাথে তার কথাবার্তা হইল যে একটা রুম আছে শুধু সিঙ্গেল ফাঁকা, ওই রুমটাতেই সে ভাড়া দিবে মাসে 500 টাকা। তো অন্তর ভাই তো মোটামুটি অনেক খুশি যে 500 টাকায় একটা রুম সিঙ্গেল। ব্যাচেলার রুমগুলো তো দেখা যায় যে একটা রুমে 4-5 জন করে থাকা লাগে একটা বিছানায়। তো সেক্ষেত্রে একটা রুমে 500 টাকাতে একটা রুম। তো বাড়িওয়ালার সাথে কথা বলে সে রুমটা নিয়ে নেয়। তো তারপরে এখান থেকে অফিসে যায়, অফিস করে আসে। তো হঠাৎ করে অন্তর ভাইয়ের একদিন মানে শরীরে জ্বর, মানে এমন জ্বর সে আর বিছানা থেকে উঠতে পারতেছে না। তো তার পাশে কিছু দূরেই মানে আশপাশে আরও আমাদের যে এলাকার ভাই ব্রাদাররা ছিল ঢাকায়, তারা তখন ওই মুহূর্তে অন্তর ভাইয়ের কাছে দেখা করতে যায়, গিয়ে ডাক্তারকে দেখায়, ওষুধপাতি নিয়ে দেয়। গার্মেন্টস থেকে কিছুদিন মানে 3-4 দিনের জন্য ছুটি নেওয়া হয়, যে অনেক অসুস্থ হঠাৎ করে, সমস্যা নাই, আপনি মানে যে গার্মেন্টসের থাকে না বস, তার কাছ থেকে ছুটি নিছে 4-5 দিন। তো ঠিক 4-5 দিন পর একটু সুস্থ, তারপরে আবার অফিস করতে গেছে আমার অন্তর ভাই। তো আবার ওই রকম কিছু দিন বলতে 1 সপ্তাহ পর আবার ওনাকে ওখান থেকে যে রুমে ঘুমায় সেই রুম থেকে মানে খুব বাজে বাজে স্বপ্ন দেখা শুরু করেছে। তো ওই মানে নেগেটিভ যে স্বপ্নগুলো থাকে, পুরুষ মানুষ যেগুলো দেখে ওগুলো স্বপ্ন দেখা শুরু করেছে, খুবই খারাপ স্বপ্ন। তো রাতে ওর না হলে 2 থেকে 3 বার উঠতে হয় এই কারণে। তো মানুষের তো স্বাভাবিকভাবে একটা স্বপ্নদোষ হয়, কিন্তু ওই জ্বরের পর অন্তর ভাইয়ের মানে 1 সপ্তাহ পর এমন অবস্থা, রাতে 2-3 বার করে ওর ওঠা লাগে। মানে এই একটা সিচুয়েশনে পড়ে গেছে ও, মানে ওর ভেতরে যে শুক্রাণু
মানে থাকতেছে না, সব বের হয়ে যাচ্ছে। তো এরকম করে আরো ও অসুস্থ হয়ে যায়। তো তারপর বাড়িতে ফোন দেয়, আম্মু বলে যে এরকম তুই বাসায় চলে আয়, তোর মনে হয় ওখানে কোনো সমস্যা হয়েছে, তুই বাসায় আয়, আমরা এখানে ভালো কোনো ডাক্তার দেখাই, ঢাকা শহরে আমাদের তেমন কেউ নাই। তো ও বলল যে আমি একজন কবিরাজের ওষুধ খাচ্ছি, সমস্যা নাই, সমাধান হবে ইনশাল্লাহ। তো চাকরি পাওয়া অনেক কঠিন, বাসায় যদি চলে যাই, চাকরিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো বিপদে পড়বে। তো যাই হোক, ওখানে একটা কবিরাজের একটু ওষুধ খেয়ে আমার ভাই হালকা একটু সুস্থ হয়, আবার চাকরি করে। তো এই প্রথম যে সমস্যাটা, এটা কোনোভাবে থামছিল না। প্রত্যেক রাতে ভাই আমার মানে এটার সম্মুখীন, মানে রাতে ওঠায় লাগে 3-4 বার। তো তারপর আমার সেই ভাই একদিন মধ্যরাতে ঘুম থেকে জেগে ওঠে। তো আমার ভাই, সে ভাবছে যে তার কাপড় নষ্ট হয়েছে, তাকে উঠতে হবে। তো তারপর অন্তর ভাই উঠে দেখে যে তার মনে হয়েছে তার বাইরে যাওয়া দরকার, সব কিছু পরিষ্কার করা দরকার, কিন্তু সে উঠে দেখে যে না, তার সব কিছুই ওকে, ঠিক আছে। তার কেন জানি মনে হয়েছে যে তার সঙ্গে কেউ ছিল ওই বিছানায়। তো এটা সে অন্য দিনের থেকেও মানে ভয়ঙ্করভাবে অনুভব করতে পারছে যে আমার সঙ্গে মনে হয় কেউ ছিল। তো যাই হোক, তারপরের দিন আবার ওই আমার আম্মু ফোন দিয়ে বলছিল যে তুই কিছু দোয়া দরুদ, আবার হচ্ছে কিছু মানে দোয়ার যে বই থাকে সেইগুলো মাথার কাছে রাখবি, জায়নামাজ রাখবি, তসবিহ রাখবি, আতর লোবান, এগুলো আম্মু ফোন দিয়ে শেখাই দিছিল আর কি, যে এগুলো রাখবি। তো ও তারপরের দিন ওই রকম সেম আতর একটু লাগাই দিছে, একটা লোবান লাগাই দিছে, জায়নামাজ, তসবিহ। তো ঠিক সেই দিন রাতে হঠাৎ করে ওর সারা রাতে ঘুম আসতেছে না, অন্তর ভাই ঘুমাইতে পারতেছে না। তো ওর কেন জানি মনে হচ্ছে যে ওর বিছানার নিচ থেকে কোনো একটা বস্তু মানে এ পাশ থেকে ও পাশে, মানে তোষকের নিচে যদি কিছু চলাফেরা করে যেমন অনুভূতি হয়, ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে। তো ঘুম ধরতেছে না, আবার তোষকের নিচে কি যেন একটা যাওয়া আসা করতেছে। তো সাহস করে লাইট জ্বালানোর পরে ও তোষকটা তুলে দেখে কিচ্ছু নাই, যে একটা ইঁদুর বা ধারেয়া বা তেলাপোকা কোনো কিছুই নাই। তোষকটা একদম নিচটা ফাঁকা, কিন্তু শোতার পর ওই অনুভূতিটা কাজ করতেছে, আবার ঘুমও ধরতেছে না। তো ওই ঢাকা শহরের নিস্তব্ধতার মধ্যে মাঝে মধ্যে গাড়ির হর্ন এর শব্দ শুধু শোনা যাচ্ছে, আর কোনো শব্দ নাই। তো ওর আবার হঠাৎ করে বাইরে যাওয়ার দরকার হয়েছে, বাইরে গেছে। তো বাইরে থেকে এসে ঘরে আবার রুমে ঢুকে দেখে যে ও যে আতর, ওই যে লোভানটা যে লাগাইছিল পায়ের কাছে, ওইটা আবার মানে হুট করে দেখে ওর মাথার কাছে যে আছে। তো ও ভাবছে যে কিরে, এটা তো আমি ঘুমানোর আগে পায়ের কাছে লাগাই ঘুমাইছি, তাহলে এটা আমার মাথার কাছে কেমনে গেল।
পরে ভাবলো হয়তো বা আমি রাখছি মাথার দিকে, এই কথা বলে ও আবার ঘুমিয়ে পড়ে। তো ঠিক ঘুমানো অবস্থায় মানে ফজরের আজান দিবে তার একটু আগে ও একটা শব্দ শুনতেছে যে কেউ একজন আজান দিচ্ছে ওর ঘরে। তো ওই আজান সে শুনতেছে, কিন্তু গাটা যে ঝাঁকা দিয়ে জাগবে এরকম শক্তি তার নাই। তো এরকম আজান শেষ হওয়ার পর গাটা ঝাঁকা দিয়ে আমার অন্তর্ভাই যখন উঠলো, ওঠার পর ঘরের দিকে দেখে যে আরো 5-10 মিনিটের মতো আছে আর কি, এই যে ফজরের আজান দেওয়া বাকি। তারপর বাসায় ফোন দিয়ে আমাদেরকে এইসব ঘটনা বলতেছে যে আমার সাথে এগুলো কেনজানি করতেছে। তো আম্মু প্রথমে বললো যে তুই বাসায় চলে আয়, তোকে আমার ওই এক হুজুরের সঙ্গে দেখা করি, তোরা কিছু তাবিজ করে দেই, অশুভ আত্মা তোর উপর ভর করতে না পারে। তো ওই অভাবের সংসার, চাকরি তো পাওয়া অনেক কঠিন, এখনকার বাংলাদেশের একটা গার্মেন্টসে চাকরি পাওয়া অনেক কঠিন। তো ওই কোনোভাবে চাকরিটা ছাড়তে চাইছিল না। তো অন্তর ভাই ভাবছিল যে হয়তোবা নতুন ঢাকায় আইছি, হয়তোবা আমি পরিবেশের সাথে মিশিং করতে নিতে পারিনি, এগুলো হয়তোবা আমার মনের ভুল। তো ওই আশপাশের রুমের ছেলেদেরকে জিজ্ঞাসা করে যে কোনো সমস্যা হয় কিনা। তো তারা বলে যে না, আমরা কোনো সমস্যা হয় না, আমরা তো ঘুমাই, আমাদের কোনো সমস্যা নেই। তো এইভাবে প্রত্যেক রাতে কোনো না কোনো সমস্যার সম্মুখীন অন্তর ভাই হতে থাকে। তো একদিন রাতে হঠাৎ করে অন্তর ভাই চিৎকার দিয়ে সবাইকে জাগায় তোলে, ম্যাচের আশপাশে যারা আরও ছিল। তো তারপরে সবাই উঠে দরজা ধাক্কা দেয়, দিয়ে দরজা ভেঙে ঢুকে বলে কি হয়েছে অন্তর ভাই, কি হয়েছে, তুমি হঠাৎ করে চিল্লান দিয়ে উঠলে কেন? তারপরে অন্তর ভাই তার হুঁশ ছিল না, তো তাকে পানি টানি খাওয়ায়, পানি মাথায় ঢালার পর সুস্থ করার পর তার পরের দিন ওই মেসের মালিক বাড়িওয়ালা এসে জিজ্ঞাসা করে তুমি এরকম কালকে রাতে কি হয়েছিল ঘটনা? তো আমাদের ভাই বলে যে কিছুদিন ধরে ওই আমার সঙ্গে এগুলো ঘটতেছে। তো কালকে রাতে আমি দেখতেছি আমার বুকের উপর কে যেন বসে আমার গলা টিপে ধরে আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো আমি খুবই চেষ্টা করতেছি, কিন্তু আমি বাঁচতে পারতেছি না। আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসতেছে না। আমি জানি না আমার কোন চিল্লানটা বা কোন ডাকটা হয়তোবা আশপাশের লোকেরা শুনে দরজা ভেঙে এসেছে। তো পরে মেসের বাকি ছেলেগুলো যারা ছিল, যারা দরজা ভেঙে সেই রাতে ঢুকছে, তারা বলছে যে তো আমরা ঢুকে দেখি অন্তর ভাই তার হাত দিয়ে গলাটা ধরে মানে ঘেমে টেমে শেষ, মানে এতটা অস্থির হয়ে গেছে। মানে পরে আমরা সাহস করে যখন গায়ে হাত দিছি তখন ওই অন্তর ভাই সেন্সলেস হয়ে পড়েছে। তারপরে তো তাকে সুস্থ করার জন্য পানি, তারপরে গোসল করে দেওয়া। তো এই ঘটনা হওয়ার পর বাড়িওয়ালা আমাকে বললো যে তোমার কোনো সমস্যা আছে, তোমার মনে হয় সমস্যা আছে, তুমি একটা কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়ে তোমার চিকিৎসাপাতি করে আবার ঢাকায় আসো। তো আমি সেই রাতে গাড়িতে চললাম বাসায় আসার জন্য, বাসায় আসলাম। তো বাসায় আসার পর
আমি কিছুদিন বাড়িতে থাকার পর আমি সুস্থ হওয়ার পর আমি আমার আবার চাকরিতে জয়েন করতে যাই। শুরুতে আমার চাকরিটা হয় না, কারণ আমি 3 মাস পর যাই। পরে কি করব, ঢাকা শহরে কিছু বুঝতেছিলাম না। পরে আবার ওই যে আঙ্কেলের বাসায় প্রথমে ছিলাম, তাকে ফোন দেই। তো আঙ্কেল আমাকে ওই সেম কথাটাই বলে যে আমার কোনো রুম ফাঁকা নাই, ওই একটা রুমে আছে, তুমি যতদিন চাকরি পাও নাই ততদিন থাকো, তোমার টাকা লাগবে না। তো এখন এই ঢাকা শহরে কি করব কিছু বুঝে উঠতে পারি নাই। তো অবশেষে আবার আমি সেই রুমেই থাকার সিদ্ধান্ত নেই। তো আমি যখন ওই রুমে পা রাখি, ঠিক তখন আমার শরীরে একটা ঝিং দিয়ে ওঠে। আমি বুঝতে পারি আমি আবার বিপদে পড়লাম। তো যাই হোক, এখন আমি মানে থাকতে বাধ্য হচ্ছি, কারণ ঢাকা শহরে আমার কোথাও থাকার জায়গা নেই। আর আমার যতদিন না চাকরি হবে ততদিন আমি একটা ভালো কোনো বাসাও নিতে পারবো না। তো এইভাবে প্রথম রাত কিছু বলতে পারলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চাকরির জন্য চলে গেলাম, চাকরি আমার হইল না। আবার তারপরের রাতে আমি ঘুমাইছি 10টার দিকে ঘুমাইছি, আমি 11টার সময় আবার আমার পোশাক নষ্ট হয়েছে। তো এইভাবে ওই রাতে আমি না হলে 5 বার বের হয়েছি। তারপরের দিন সকালে আমি অসুস্থ, ক্লান্ত হয়ে গেছি, কাউকে কিছু বলতেও পারতেছি না। তারপরও কষ্ট করে গেটের সামনে গেছি যাতে আমার চাকরিটা হয়, কিন্তু সেই দিন আমার চাকরিটা হয়নি। তো আমি অনেক টেনশনে পড়ে গেছি যে এইভাবে যদি আমার এইভাবে স্বপ্নদোষ হয় তাহলে তো আমি সমস্যার মধ্যে পড়ে যাব। তো তারপরের দিন আমার চাকরিটা হয়। তো চাকরি হওয়ার পর আমি ওই রুমে আর থাকতে পারিনি, কারণ প্রত্যেক দিন কোনো না কোনো একটা সমস্যা আমার হয়েছেই। এবং তারপরে ওই রুমটা ছেড়ে আমি অন্য একটা রুম ঠিক করি, সেই রুমে আমি চলে যাই। তো চলে যাওয়ার পর আমি তো ভাবি যে একটা খুব ভয়ঙ্কর জায়গায় ছিলাম, এখন একটা ভালো জায়গায় আইছি, আর মনে হয় আমার কখনো সব সমস্যা হবে না। তো নতুন রুমে নতুন চাকরি। তো হঠাৎ করে আমি আবার 2 মাস পর কেন জানি মনে হচ্ছে যে আমার শরীরে কোনো বল নাই, আমি দুর্বল হয়ে গেছি। তো আমি আর কোনো কাজই করতে পারতেছি না। গার্মেন্টসের ডিউটি তো সকাল 8টা থেকে রাতে 10টা পর্যন্ত করা লাগে। তো আমি কোনোভাবেই কেন জানি ডিউটি করতে পারি না, আমার মাথা ঘোরে, আমি পড়ে যেতে ধরি। একটা খুব খারাপ অবস্থা আমার হঠাৎ করেই শুরু হলো। আমি অসুস্থ হওয়ার পর আমার ওই রুমে আবার কেন জানি সারা রাত আমি ঘুমাতে পারি, ফিস তারপরে কে যেন কথা বলতেছে, এরকম কেন জানি আমাকে মনে হয়। মানে মনে হচ্ছে যে 2টা লোক এসে আমার রুমের আশেপাশে কথাবার্তা বলতেছে, এরকম শোনা যায়। আবার সাপ মনে হয় যে সাপের মতো হালকা শিপ এরকম, সাপ যেরকম শ্বাস ফেলায় এরকম শ্বাস ফেলাচ্ছে। তো আমি এমনিতে অসুস্থ, আবার এইগুলো ঝামেলা শুরু হয়ে গেল। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি ঢাকায় থাকবো না, আমি চাকরিও করবো না, আমি বাসায় চলে যাব। আমি বাড়ি থেকে রিক্সা চলে খাবো, তাও ঢাকায় আসবো না। তো যাই হোক, চাকরি সব কিছু ছেড়ে আমি বাড়িতে আসলাম, কিন্তু আমি কোনোভাবে সুস্থ হতে পারতেছি না। আমি একটা সাদা মানুষ, মানে আমার শরীরের ত্বক সাদা ফর্সা, তো আমি কেন জানি কালো ছায়াঙ্গার হয়ে গেছি। এমন একটা অবস্থা, আমি আয়নাতে আমার নিজের
চেহারা দেখতে পাচ্ছি। তো তারপর বাড়িতে আসলাম। আমার ওই অবস্থা দেখে আম্মু প্রথমে ডাক্তারের চিকিৎসার কথা বলল। তো আমার এক দাদি ছিল, সে দাদি বলল যে না, এগুলো ডাক্তারি চিকিৎসা তো অনেক করলেই কম বেশি, তো চল ওকে একবার ওই একটা কোবরেজ নিয়ে এসে ওর পাতা নামাই। তো যাই হোক, আমি তো কিছুই বলতে পারি নাই। আর আম্মু বলতেছে এরকম একটা কোবরেজ আসবে, তুই বাড়িতে থাকিস, তোকে পরীক্ষা করাবো যে তোর এই সমস্যা কেন হলো। ঠিক আছে, কোবরাজ আসার পর আমাকে বললো যে গোসল করে আসো। আমি গোসল করে আসলাম। একটা মেজের মধ্যে একটা পাটি বাড়াই দিল, আমি বসলাম। বসার পর তো যাই হোক, আমি দেখতেছি একজন কবিরাজ আর একটা পাঠা মানে ওই কবিরাজের সঙ্গে আমাদের বাড়িতে আসছে। তো ওনাকে আবার কি কি যেন ওগুলো হাতে দিল মুষ্টি করিয়ে, তারপরে একটা সরিষার তেল দিয়ে ছিটে দিল। দেওয়ার পর বলতেছে এই তুই বল ওর শরীরে কি আছে। তখন বলতেছে যে ওর শরীরে কালী নামে একটা ভয়ঙ্কর জিন প্রবেশ করেছে, মহিলা। তো তখন বলল কেন, ও তোর কি ক্ষতি করেছে। তো বলল যে ও আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমি একদিন রাতে ওর সঙ্গে মিলিত হইতে চাইছিলাম, কিন্তু ও সেই দিন নাপাক অবস্থায় ঘুমিয়েছিল, তাই আমি ওর সঙ্গ দিতে পারিনি, তাই আমি ওর প্রতিশোধ তুলতেছি। তখন কবিরাজ বলল যে তুই একদিন সঙ্গ দিতে পারিস নাই, তাই বলে এত বড় ক্ষতি করবি, ওকে এভাবে অসুস্থ কেন করে ফেলছিস, তুই সত্যি করে বল তোর কি ঘটনা। তো তখন ওই আবার তেল ছিটা দিচ্ছে, আবার অনেক জেদাজেদি করার পর ওই সত্য কথা বলা শুরু করলো। বলল যে আমি কালের জিন, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, ওর ভেতরে আমি ছিলাম, কিন্তু ওই ছেলেটা আবার অন্য একটা মেয়েকে ভালোবেসে সেই মেয়ের জন্য গলায় দড়ি দিয়ে সুইসাইড করে মারা যায়। কিন্তু আমি যে ওর ভেতরে ছিলাম সেটাও জানতো না। ঠিক সেই কারণেই আমি ওই রুমের মধ্যে, মানে ওই রুমের মধ্যে বলতে ওই রুমের যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে ওই যে ছেলের কথাটা বলতেছে কালী জেনে, সেই ছেলেটা ওখানে সুইসাইড করে মারা যায়। তো তখন থেকে নিয়ে ওই স্থানটা ওই কালীর জিনের মহিলাটার হয়ে যায়। তো ওখানে সে বসতি আজও করতেছে। তো ওখানে কোনো পুরুষ মানুষ থাকলে সেই কালীর জিনের মহিলা তার উপর মানে খারাপ কিছু করার প্রয়োগ করে। তো আমি প্রথমে কিছু সমস্যা হওয়ার পর চলে আসি নাই চাকরির জন্যে, বা আমার ঢাকা শহরে থাকাই লাগবে, আমার গরিব মানুষ আমরা, এই জন্যে অনেকদিন থাকা পড়ছে। তো ধীরে ধীরে ওই কালীর জিন আমাকে মানে আমার শরীরে রক্ত, ক্যালসিয়াম, যা শক্তি থাকে মানুষের, মানুষ খাবার খেলে যে শক্তি উৎপন্ন হয়, এই শক্তিগুলো সে ধীরে ধীরে খেয়ে ফেলছে। কারণ আমার প্রতি রাতে 3 বার 4 বার 5 বার করে ওঠা লাগছে।
স্বপ্নদোষী হয়েছে। তো আমি রুম পাল্টানোর পরও এটা আমার ধরেছিল, কারণ এটা আমার একটা অভ্যাস বা একটা নর্মাল হয়ে গেছিল, এটা হচ্ছিলই। তো যাই হোক, কোবরাজ বললো যে এই ছেলে তোর কোনো ক্ষতি করে নাই, তুই এই ছেলের অনেক বড় ক্ষতি করে ফেলছিস। তো তুই এই ছেলেকে এই মুহূর্ত থেকে ছেড়ে দিবি, যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে এই ছেলে থাকুক, তুই তার কোনো ক্ষতি করতে পারবি না। তো ওই কালির জিন তো কোনোভাবে মানতেছে না, বলতেছে যে না, আমি এটা করতে পারবো না। তখন কবিরাজ বললো, তুই যদি এটা না করিস তোকে আমি বদলে দেবো, পুরো সমুদ্রে ফেলে দিয়ে আসবো। তখন ওই কালির কবিরাজ বলতেছে যে না না না, আমার সঙ্গে তুই এমনটা করিস না, ঠিক আছে আমি ওকে ছেড়ে দেব, কিন্তু একটা সত্য। বললো, কি সত্য? আমার জন্য একটা কালো খাসি বলি দিতে হবে। কবিরাজ বলল যে ঠিক আছে, তোর এই চাহিদা আমরা পূরণ করে দেব, কিন্তু তুই একে ছেড়ে দে। তারপরে কবিরাজ বলল যে ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, তুইও চলে যা। পরে জিন চলে যাওয়ার পর যে লোকের উপর ভর করছিল সেই লোক আবার মানে পড়ে গেল, পানি টানি খাওয়াইলো, আবার লোক ঠিক হলো। তারপরে আমার কিছু ওষুধপাতি মানে দিল। তারপর সেই কবিরাজ চলে গেল, আমি ওষুধপাতি খাচ্ছি। তো জাহিদ, যে তার বড় ভাই, আজকে প্রায় 8 বছরের মতো তো হয়েই গেল, কিন্তু তার বড় ভাই আজও বিয়ে করতে পারে নাই। এবং জাহিদের ভাই মানসিক রোগী বর্তমান, সে পাগল বললেই চলে। সে কোনো কাজ কাম করে না, শুধু ঘরেই বসে থাকে। তো তার মানে তার সম্পর্কে জাহিদ যেভাবে বলছে যে এখন সে মানে তার জীবনটা এখন শেষ, কারণ সে লাইফের কিছু করতে পারবে না। কারণ তার বয়স প্রায় 28-29-এর মতো হবে, কিন্তু সে মানসিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করে এবং মানসিক ভারসাম্য হারিয়েই ফেলেছে। তো ওই যে কোবরাস দিয়ে ছড়ে নেওয়া বা তাকে তাবিজবন্দি করা, এগুলোতে আসলে যতটুকু লাভ হয়েছে হয়তো বা তার জন্য এতদিন সে বেঁচে আছে, কিন্তু তার শরীরের যতটুকু ক্ষতি করার সেটা করেই ফেলছিল ওই যখন সেটা চাকরি করা শুরু করে ঢাকায়, তখন থেকে। তো যাই সবার কাছে ঘটনাটা শেয়ার করেছে এবং দোয়া চাইছে সবার কাছে, যাতে ওর ভাই অন্তরের জন্য সবাই দোয়া করেন, যাতে খুব তাড়াতাড়ি অন্তর ভাই সুস্থ হয়। আমরাও দোয়া করি অন্তর ভাই যেন সুস্থ হয়। তো এই ছিল আজকের জাহিদের পাঠানো একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসলাম ভূতে প্রেমে। আজকে আপনাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব, যে খারাপ জিন আসলে কতটা ভয়ঙ্কর। আজকে একটা ভয়ঙ্কর ফ্যামিলি ধ্বংসের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা থাকবেন। তো এই গল্পটার শুরুতে আমাদের চলে যেতে হবে 1980 সাল। হয়তোবা অনেকেরই আমাদের জন্ম 2000-এর পরে। তো এটা ঘটনা
আমাদের দাদুর মুখ থেকে শোনা। তো 1980 সাল, একটি গ্রামটার নাম ছিল ভোলপুর গ্রাম। তো সেই ভোলপুর গ্রামে দুইজন মানুষ বসবাস করত। তাদের নাম ছিল কালু এবং মাধু। কালু ছিল বড় ভাই, মাধু ছিল ছোট ভাই। তো তাদের 4টি বোন ছিল। তো তারা সবাই বিবাহিত ছিল। তো মাধু একদিন শখ করে তার বড় বোনের বাসায় ঘুরতে গেছিল। তো ওই সময় কিন্তু কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটেই সবার বাসায় যাওয়া লাগতো। তো আবার সবারই বিয়ে শাদী অনেক দূর হইতো। এখন তো আমাদের 5 কিলোমিটার বা 7 কিলোমিটার মধ্যে অধিকাংশ মানুষের আত্মীয় স্বজন বা বিয়ে শাদীগুলো হয়, কিন্তু ওই সময় তো এই রকম মানুষ ছিল না। তো দেখা গেছে 20 কিলোমিটারের মতো, 25 কিলোমিটার এরকম দূর মানে মানুষের সাথে মানুষের আত্মীয়তা হতো। তো এই মাধু একদিন তার বোনের বাসায় ঘুরতে যায়। তো বোনের বাসায় ঘোরা শেষে তো সে বাড়িতে রওনা হয় আর কি। তো তার আস্তে আস্তে রাত হয়ে যায়। তো তখন তো ওইরকম ঘড়ি ছিল না। তো এই জ্যোৎস্না রাত ছিল, ফুল পূর্ণিমা। তো ওই চাঁদ দেখেই তখন একটা টাইম নির্ধারণ করতো আর কি তারা। তো বিকেলে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তো অনেক দূরে কোনো মসজিদে ইশারা আযানটা শোনা যাচ্ছে। তার মানে তখন ওই মাধু ভাবলো যে হয়তো বা এখন 8টার মতো বাজে। তো সেই আজানের শেষে ওই ধুধু মরুভূমির মতো একটা ফাঁকা জায়গা দিয়ে মাধু হাঁটতেছে। তো তার এলাকায় আসতে গেলে তার ঠিকানা হচ্ছে যে মাধু তার যে বাজার ছিল ভোলপুর বাজার, সেই ভোলপুর বাজারের ওই সময় লম্বা একটা টাওয়ারের মতো ওই বাঁশের খুঁটি ছিল আর কি। সেখানে পতাকার মতো একটা কালো কাপড় ছিল, চিহ্ন হিসেবে রাখা হয়েছিল ওই সময়। তো ওই কালু তার বোনের বাসা থেকে বের হওয়ার পরে ওই চিহ্নটা অর্ধেক রাস্তা আসার পর রাত হয়ে গেছে, ইশারা আযান দিয়েছে, কিন্তু ওই চিহ্নটা উপরে ওখানে আবার হেরিকেন লাগানো থাকে। তো ওইটা টার্গেট করে কালু পথ চলতেইছে। তো হুট করে চলতে দেখতেছে যে ওই আলোটা আর চোখে পড়তেছে না। তো আমি তো আলোর কাছাকাছি চলে যাচ্ছি, তো আলোটা হুট করে কোথায় গেল। তো হয়তোবা ভাবলো যে হয়তোবা কোনো কারণে আলোটা আজকে নেভানো হয়েছে। তো আমার তো ম্যাপটা ঠিকই আছে, আমি এই দিক দিয়ে হাঁটি। তো এইভাবে হুট করে মাধু দেখে যে তার সামনে একজন লোক, জ্যোৎস্না রাত ছিল। তো এই হয়তো মানে হাফ কিলো বা 1 কিলো দূরে একজন লোক সামনে দিয়ে যাচ্ছে। মাধু ভাবতেছে যে সামনে যেহেতু একজন লোক, তো ভালোই হলো আমি একটু জোরে হাঁটি, একসাথে দেখা করে এলা বাকি রাস্তাটা যাওয়া যাবে। তো মাধু পেছন থেকে ওই লোকটাকে বারবার ডাকতেছে যে ভাই ভাই একটু শোনেন, একটু দাঁড়ান। তো উনি শুনতেছে না, কিন্তু উনি ওনার মতো চলতেছে। তো চলতে হুট করে
মানে চোখের সামনে লোকটা যাচ্ছে, ইনিও যাচ্ছে। তো এইভাবে সারা রাত মানে ওই মাদু শুধু হাঁটতেইছে, কিন্তু সে তার ভোলপুর বাজার আর খুঁজে পাচ্ছে না। তো একটা সময় তার এটা মনে হইলো কি সে অনেক ক্লান্ত হাঁটতে হাঁটতে, সে কি করবে সে বুঝতে পারতেছে না। কিন্তু তার সামনে একটা মানুষ, এটা বোঝা যাচ্ছে যে কেউ একজন আছে, তার সঙ্গে সে বাকিটা রাস্তা চলে যাবে। কিন্তু সে তো ক্লান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে, কিন্তু তো ভোলপুর বাজার আসতেছে না। তো এমন তো অবস্থায় হঠাৎ করেই মাদু পেছনের দিকে তাকিয়ে দেখে যে পেছনেও একজন লোক আসতেছে। মাদু চিন্তা করলো যে ঠিক আছে, সামনের লোকের তো আমি দেখাই পাচ্ছি না, আমি একটু বসে রেস্ট নেই, পেছনের লোকটা আসুক, তার সাথে আমি একসাথে যাব। তো সেই পেছনের লোকটাও আর আসতেছে না, দেখা যাচ্ছে আসতেছে কিন্তু আসতেছে না। ঠিক এইভাবে ওখানে বসে থাকতেই হঠাৎ করে মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি আসতেছে। তো হঠাৎ করেই মাদু তার গাটা ছিঙ্গি দিয়ে উঠছে, উঠে দেখে সে ওই বাজারের পাশে যে একটা মসজিদ আছে, সেই মসজিদের বারান্দায়, মানে পাশে কোনো এক জায়গায় বসানো, সে বসা অবস্থায়। তো সে যখন আজান শুনে চিন্তা করে, কিরে আমি তো টেনশনে করছিলাম, আমি যেন রাস্তা হারিয়ে ফেলছি, কোথায় যেন গেছি, আমি তো আমার মসজিদের কাছে এসে বসে আছি, কিন্তু আমার সামনের লোকটা আর পেছনের লোকটা কই গেল। এমন কথা বলে ও কিছু মনে করা নাই, পরে বাসায় চলে আসছে। তো এর কিছুদিন পর মাধু আবার তার আত্মীয়তার বাড়ি যাওয়ার খুব শখ ছিল। তো তার 4 বোনের বাড়িতে সে খুব যাওয়া আসা করত। তো মাধু কিন্তু বিবাহিতও ছিল এবং তার বাচ্চা কাচ্চাও ছিল ছোট ছোট। ওই সময় মানুষের একটু অভাব অনটন বেশি ছিল। তো এই মাধু মানুষটা একটু অলস কোয়ালিটির ছিল। তো এই বউ বাচ্চা সংসার এগুলো অভাব পেয়ে বললে মাঝে মধ্যে বোনের বাসায় যাইতো, অথবা কিছু টাকা পয়সা নিয়ে আসতো। আবার চাল ডাল, ওই সময় তো গমের রুটি খেত মানুষ সব থেকে বেশি। তো যাই হোক, এইভাবে কিছুদিন যাওয়ার পর সেই মাধু আবার চিন্তা করলো যে তার 2 নম্বর বোনের বাসায় চলে যাবে। তারপর মাধু বাজারে গিয়ে তার বোনের জন্য, তখন তো কেজি সিস্টেম ছিল না, তখন ওই প্যাকেট সিস্টেম ছিল, জিলেবির কেজি ছিল 30 টাকা। তো সেই 1 কেজি টোপলা নিয়ে তার বোনের বাড়ির মুখে রওনা হয়। তো তার বোনের বাড়ি খুব বেশি দূরে ছিল না, 5-6 কিলোমিটার দূরত্বে হবে। তবে 5-6 কিলোমিটার হলেও ওই সময় এত মানুষ বা এত গ্রাম অঞ্চল ছিল না আমরা এখন যা দেখি। তো প্রতি মধ্যে চলতে চলতে হঠাৎ একটা বট গাছ, বেশি বড় না, হালকা। তো সেই বট গাছের নিচে একটা অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত বলতে তার চাহনি মানে স্বাভাবিক মনে হচ্ছে না। বেশি বয়সও না, আবার কম বয়সও না, এরকম 50-55 বয়স মানুষ যেমন হয়। তো সেই মাধুকে বলছে, হে মাধু, তুই কোথায় যাচ্ছিস? তো মাধু বলছে যে
কিভাবে জানলেন? তা বলছে যে সেটা কথা না, তুই কই যাচ্ছিস সেটা বল। আর মাধু বলতেছে কই যাব মানে আমি আমার বোনের বাড়ি যাব। তো তুই সাথে কি নিছিস? ওই জিলেপি নিছি। তারপরে ওই ব্যক্তি বলতেছে যে মাধু, আমি অনেক ক্ষুধার্ত, তুই তো অনেক জিলেপি নিছিস, ওখান থেকে এক পিস জিলেপি আমাকে দে, আমি অনেক ক্ষুধার্ত। তো মাধু বলে যে না, আমি তোমাকে কেন জিলেপি দেবো, তোমাকে চিনি না জানি না, তুমি আমার নামটাই বান কেমনে জানলেন? আমি আমার বোনের বাড়ি যাব, আমার ভাগ্না ভাগ্নি আছে, সবার জন্য জিলেপি নিছি, এই জিলেপি আমি তোমাকে দিতে পারবো না। তো ওই লোক আর কিছু বলে নাই। তো ইনি তার বোনের বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একদিন থাকার পরে আবার চলে আসে। তো ঠিক পরের দিন আসার সময় ঠিক ওই ভরদুপুর, এর আগের দিনের যে ওই লোকের সাথে কথা হয়েছিল এর আগের দিনও কিন্তু ঠিক মানে 12টার পর, যেটাকে আমরা মধ্য দুপুর বলি, সেই 12:30 বা 12টার দিকে দেখা হয়েছিল। তো বোনের বাড়ির থেকে আসার সময় ঠিক ওই সময় তো আস্তে আস্তে মনে হচ্ছিল যে মাধুর মনে হচ্ছিল যে কালকে তো এই লোক ফকির আমার কাছ থেকে টাকা এই জিলেপি চাইছিল, তো আজকে যদি থাকে ওকে আমি 2 টাকা দিয়ে যাবো। কারণ কালকে আমি একটা টোপলাই নিয়েছিলাম আমার বোনের জন্যে, ওকে যদি দিতাম খুলে, আবার জায়গাটা ভালো ছিল না, আমি যদি খুলে কিছু দিতাম, যেহেতু বট গাছের নিচে সমস্যা মনে হয় হতো, ওই ভয়ে আমি কালকে দেই নাই, আজকে ওকে পাইলে 2 টাকা দেবো। তো এইভাবে আস্তে আস্তে আসে দেখে ওই বটের গাছের নিচে ওই লোকটা নাই। তারপর এই মাধু বাসায় চলে আসে। আসার পর হঠাৎ করে মাধু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর ওই সময় তো মানুষ অসুস্থ হলে আগে কোবরাজ, ঝাড়ফুঁক এগুলো বেশি চলতো। তো পরে 2 দিন 3 দিন সে মাধু খুবই সিরিয়াস অসুস্থ। পর আগে ওই সময় তো একটু মানুষের সমস্যা হলেই মানুষ বলতো যে ভূতে ধরছে, সমস্যা হয়েছে। তো মাধুর মা তখন বেঁচে ছিল। মাধুর মা বলছিল যে তুই যে মাইয়ার বাড়ির মধ্যে জিলেপি নিয়ে গেছিল, কোনো জায়গা থামিস নাই তো? তখন মাধু তো অনেক অসুস্থ ছিল, তখন বলছে যে না মা, আমি তো থামি নাই, কিন্তু ওই বুবুর বাড়ির কাছাকাছি যাইতে একটা বট গাছ পড়ে না, ওই বট গাছের ওখানে একটা লোক মোটি জিলেপি চাচ্ছিল, কিন্তু আমি দাম নাই। তখন তো মাধুর মা মানে কান্না করে ফেলছে যে বাবা তুই, তোর কাছে তো অল্প একটু জিলেপি চাইছিল, তুই দিস নাই কে? তখন মাধু বলছে যে আমি একটা টোপলায় নিছি, তোমার বেডির বাড়ির মধ্যে যত মানুষ তাওয়াই মাওয়াই ভাগ্না ভাগ্নি বোন জামাই বোন, তো একটা টোপলার থেকে যদি আমি এখানেই খুলে দেই, আবার বট গাছের এখানে যদি আমি খোলা এই টোপলাটা খুলি, অন্য কিছু তো সমস্যা হতে পারে। তখন মাধুর মা বলে যে তোর কাছে যে জিলেপি চাইলো সেও তো অশুভ কিছু হতে পারে। তখন মাধু বলল আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি দেখছি একজন মানুষ আমার কাছে জিলেপি চাইছে, কিন্তু আমি তাকে দিই নি জিলেপি। তো তারপরে কোবরাজ, তারপরে দোয়া তাবিজ হাবিজাবি যেগুলো আছে আর কি, ওই সময়ের মধ্যে চিকিৎসাপাতি তার করেও কোনো লাভ হয় নাই। তারপরে মাধু 1 সপ্তাহের মধ্যেই মারা যায়। তো তারপর সেই মাধুর 2টা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। তো তারাও বড় হয়ে গেছে, তারাও তাদের সন্তানদেরকে বিয়ে দিয়েছে। তো এই মাধুর
আবার যে বড় ভাই ছিল কালু, এই কালু তার পেটের অসুখ হয়, পেটে খুব ব্যথা করে হঠাৎ করেই। মাধু মারা যাওয়ার 1 মাস পর তার পেটের ব্যথা শুরু হয়। এই পেটের ব্যথা নিয়ে সেই কালু বেশি দিন বাঁচে না। সেই সময় তাকে অস্ত্র চারপাশে দাগ দিয়ে মাঝখানে একটা অস্ত্র রাখা হয়, যে এই অস্ত্রটা পড়ে গেলে উনি মারা যাবে। তো পেটের ব্যথা করে কালু তো অনেক অসুস্থ হয়, পরে এই চিকিৎসাটা দেওয়া হয়। ওই ঠিক 3 দিন পর ওই যে কাশিটা ওখানে নরকে রাখা হয় সেটা পড়ে যাওয়ার সাথে সেই দিনে আবার ওই কালু মারা যায়। এটা 1980 সালের ঘটনা আমি বলতেছি। এগুলো অনেক বিষয় বা অনেক কথা মানে ওইভাবে বলতেও পারতেছি না, কারণ সেই সময়ের বিষয়বস্তুগুলা আমাদের তো এখনকার যুগে ছেলেপেলেরা চোখেই দেখে না বা নামও কখনো শোনে না। তো এই জন্য আমি একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করতেছি। হয়তোবা ওই সময় কায়দাকে আমি চাকু বলতেছি, বা যে কোনো বস্তুকে আমি একটু ঘুরে ফিরে বর্তমান সময়ের বিষয়গুলো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো কালু মাধু 2 ভাই মারা যাওয়ার পর তার যে ছেলে ছিল, মাধুর ছেলে, সেই মাধুর বড় ছেলে তার কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে তার ছেলে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে মারা যায়। তো এইটা হওয়ার পর তো গ্রামবাসী বা আমাদের যে পরিবার ছিল আশপাশের, তারা সবাই কথা ভাবছে কি রে, একটা ভালো মানুষ হঠাৎ করে গলায় দড়ি দিয়ে মারা গেল, কি সমস্যা? না কোনো মাথায় সমস্যা, না মাথায় কোনো সমস্যা ছিল না, বা কোনো ঝগড়াঝাটি, মানে সমস্যা থাকলে তো মানুষ হয়তো বা পৃথিবী ছেড়ে চলে যায়, কোনো সমস্যা নেই, হুট করে এই মানুষটা কিভাবে চলে গেল? তো যাই হোক, পরে তার ছেলের মৃত্যুর পর তার যে নাতি ছিল, সেই নাতিকে আবার মানে ওর যখন বয়স 12 থেকে 13, ঠিক তখন থেকে নিয়ে ওর নাতি খুব ভয় পাইত, বা মানে ছেলেপেলেদের সাথে বসে থাকতেও যদি অল্প একটু কেউ ভূতের গল্প বা ভূতের কথাবার্তা বলতো, তখন ওর নাতি ওখান থেকে থাকতো না, বাসায় চলে যেত, আর রাতে বেশি ঘোরাঘুরি করতো না। তো তখন থেকে ওদের ওই পরিবারটাকে সবাই একটু অন্য চোখে দেখা শুরু করলো, যে এই পরিবারের তো এর দাদা, এর বাপ, তারপরে সবাই এইভাবে মারা গেছে, ওদের পরিবারটা মনে হয় খারাপ কোনো দৃষ্টির আন্ডারে পড়ে গেছে। তো এমন তো অবস্থায় তার যে নাতির কথা আমি বলতেছিলাম, সেই নাতি হঠাৎ করে একদিন ঢাকায় চলে যায়। ঢাকায় যাওয়ার পরে ওই যে রুমে ছিল, তো সেই রুমে থাকা অবস্থায় ওর সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে, ওর যে রুমে ছিল সে রুমে ও একলাই ছিল। তো ওর যে বেড ছিল, বেডটা যদি সে পশ্চিম মুখে মাথা রেখে রাখতে যেত, তো সে মানে ঢাকায় যে চাকরি করতো, সে চাকরির ডিউটি শেষে এসে দেখে যে বালিশটা আবার পশ্চিমে না রাখিয়া পূব দিকে রাখা। তারপর ওই ছেলের সাথে আরো অনেক আজব কিছু ঘটনা ঘটে। তো ওই ছেলে একটা সময় ভয় পাইলেও এখন তো একটু বড় হয়েছে, ওইরকম সেরকম ভয়টাই পায় না। তো তার বাসায় যদি কখনো ভাত রান্না করে রেখে দেয়, তো অর্ধেক খাওয়ার পর তো সে অফিস থেকে আসার পর চিন্তা করে রাতে এসে আবার বাকিটা ভাত গরম করে খেয়ে ঘুমায়। তো এসে দেখে ভাত থাকে না, ঘরে তালা দেওয়া। তো ওই ছেলের সাথে যখন এগুলো আরো অনেক ভয়ঙ্কর আজব কিছু ঘটতে থাকে,
তখন ওই ছেলে এইসব বিষয়ে তার বাড়িতে তার মাকে জানায় যে আমার সাথে এইগুলো বিষয় ঘটতেছে, মনে হয় কোনো একটা জিন আমার সাথে আছে, আমার দাদার ভাইকে, আমার বাবাকে মেরে ফেলেছে, আমাকে মনে হয় মারবে। তো এই কথা শোনার পর তার মা তো কান্নাকাটি যে তোর এগুলো হয়, তুই আমার কেন জানাস না, তোর ঢাকায় থাকার দরকার নেই, তুই খুব শিগগিরই চলে আয়। তো বাড়িতে আসার পর ও আর ঢাকায় পরে যায়নি। তো বাড়িতে আসার পর ওই ছেলের অতিরিক্ত শরীর থেকে ক্যালোরি, ক্যালসিয়াম ক্ষয় হতে শুরু করে। তো সে দুর্বল হতে শুরু করে, সে কোনো কাজ করতে পারে না, শুধু ঘরে শুয়ে থাকে শুয়ে থাকে। এভাবে অসুস্থ হয়ে যায় ওই ছেলেটা। তো অনেক কবিরাজ, চিকিৎসা, তারপর অনেক টাকা পয়সা খরচ করেও ওই ছেলেটাকে আর আগের মতো একটু মানে ফিটফাট, বা মানুষের যেমন চেহারা ফিটফাট, বা ওরও যে আগে একটা চেহারা ছিল, বা শক্তিশালী, মানে যে ছেলে মানুষ হিসেবে যে কাজকর্ম করে খাবে, এরকম কিছুই করতে পারে না। এখন শুধু বাড়িতেই ওকে এখন মানে আপনি যদি একটা মুখ দিয়ে এরকম মানে ঠেলা দেন, ও পড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এই যে দাদা থেকে নিয়ে শুরু করে বাপ আবার সন্তান ভুগতেছে, তো এই ঘটনাটা দীর্ঘ 50 বছর ধরে কখনো সেইভাবে রিসার্চ করে দেখা হয় না যে এটা আসলে ঘটনাটা কি। তো তারপর এই যে ছেলে এখন বর্তমান অসুস্থ, তার নানি এই বিষয়গুলো শোনার পর তার নাতিকে নিয়ে তার জানা একটা তান্ত্রিকের কাছে যায়। তাদের এলাকাতে তান্ত্রিক, ওই ছেলের নানাবাড়ির এলাকাতে তান্ত্রিক। সেই তান্ত্রিকের কাছে যাওয়ার পর সে তান্ত্রিক কিন্তু স্থানীয় হলেও ওখানে থাকে না, ওর নানাবাড়িতে থাকে না। সে সিলেটের যে পাহাড় অঞ্চলগুলো আছে ওখানে কোথাও থাকে, তার নির্ধারিত কোনো জায়গা নেই। তো ওই তান্ত্রিক বছর 6 মাসে 2-1বার করে তার গ্রামে আসে ঘুরে যায়। তো ওই ছেলের নানি অপেক্ষা করে যে কবে সে তান্ত্রিক আসবে, সে কথাবার্তাগুলো বললো। তো হঠাৎ একদিন সেই তান্ত্রিক আসে, ওর নানি খোঁজ পায়। তো ওই তান্ত্রিকের কাছে গিয়ে সব সময় কথা খুলে বলে। তখন সেই তান্ত্রিক বলে যে ঠিক আছে, তুমি তোমার নাতিকে সহ আমার সাথে দেখা করবে কালকে। তো তার নাতিকে নিয়ে কালকে আবার ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে যায়। তো সেই তান্ত্রিকের যে পুরাতন বাড়ি ছিল সেখানে যে অপেক্ষা করে। তো তান্ত্রিক সেখানে আসার পর বলে যায় যে তার বাড়ির যে তার ভাগী গোষ্ঠী বা রক্তের লোক মানুষজন আছে তাদেরকে বলে যে আমি আবার কতদিনের জন্য চলে যাচ্ছি বলতে পারবো না, তবে আমি বাড়িতে সবার সাথে দেখা করার জন্য আসছি, বের হয়ে গেলাম, আর আসবো না। তো তখন এর নানি বলে যে বাবা তাহলে আমার নাতিকে যে আসতে বলছিলেন, তখন বলে যে চলো তোমাদের সাথে রাস্তায় কথা হবে। তো ওই তান্ত্রিক পরে বলে যে তোমার কথা শোনার পর আমি আমার জিন দ্বারা সবকিছু তথ্য নিয়ে ফেলেছি। তো তোমার জামাই তার বাবাকে, তার চাচাকে যেভাবে আশঙ্কাজনকভাবে যেভাবে হঠাৎ মৃত্যু হয়ে গেছে, তো এটা আসলে কারো হাত ছিল না। এই ঘটনাটা যে ঘটাইছে সে হচ্ছে শয়তান। এই শয়তান জিন যার উপরে বস করে, তো সেই শয়তান জিন মানুষকে বুঝতে দেয় না যে সে তাকে ধ্বংস করছে। তো কালী জিন অন্য কোনো জিন হলে তারা ভয়ভীতি দেখিয়ে শেষ করে দিত।
কিন্তু তার এই ছেলের দাদাকে যখন ধরেছে, ওটা ওইভাবে এই সময় কেউ মাথায় রাখে না। তার বাবা হঠাৎ করে মারা গেছে, কেউ কিছু বুঝতে পারে না। কিন্তু এই ছেলের সময় এসে তোমরা বুঝতে পারছো যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা আছে। তো এটা আর কি সিরিয়াস এই ছেলের কাছে এসে। তো এইভাবে আন্তরিকের সঙ্গে কথা বলতে বলতে তার মা হয়েছিল। তারপরে বলছে যে সমস্যা নাই, একটা শয়তান জিনের পাল্লায় পড়ে আপনাদের এই ক্ষতিগুলো হয়ে গেছে। তো আমি ব্যবস্থা করতেছি, আমি যা করার কাজ করতেছি, কোনো সমস্যা নাই। তো যাওয়ার সময় ওই ছেলেটার গায়ে একটা হুক দেয় ওই তান্ত্রিক, এবং একটা তাবিজ দিয়ে যায়, বলে যে এইটার তাবিজের মধ্যে যে মোম থাকে, ওই মোম যতদিন থাকবে ততদিন তাবিজ খুলবে না। মোম যেদিন থেকে শেষ হয়ে যাবে তাবিজ খুলবে। তো এই কথা বলে তান্ত্রিক ওখান থেকে চলে যায়। তারপরে এই ছেলে এখন মোটামুটি আমরা দেখতে পারি যে ও আগের মতো আবার চলাফেরা, কাজ কাম, খাওয়া দাওয়া সব কিছু মানে আগের মতো করতেছে। তো এই আমার এক পাশে গ্রামের বন্ধু, যেটা তিলে তিলে সবাইকে শেষ করে দিয়ে তার পরিবারকে নিঃস্ব করে দিছে। তো আশা করি এই বিষয়টা আপনাদের অনেক শিক্ষা দিল এবং অনেক কিছু বোঝাইলো যে শয়তান জিনের পাল্লায় পড়লে মানুষ কীভাবে ধ্বংস হয়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা আমাদের গল্পগুলো মানুষ যেভাবে পাঠাচ্ছে আমরা হয়তো সেভাবে বলতে পারতেছি না, তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিবেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।